আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় কর্মদিবসেও আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার পর সচিবালয় মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রী কার্যালয়ে যান তারেক রহমান। প্রধানমন্ত্রী কার্যালয় এবং যমুনার মেরামতের কাজ শেষ না হওয়ায় কয়েকদিন সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী অফিস করবেন। এদিকে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তাঁরা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান কি বিষয় বৈঠক করছেন এবং সেখান থেকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, আপনি কি কিছু জানতে পেরেছেন? আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে দ্বিতীয় দিন এই সচিবালয়ে অবস্থান করছেন এবং কার্যালয়ে, এইখানকার যে কার্যালয় সেই কার্যালয়ে তিনি অফিস করছেন দ্বিতীয় দিনের মতো। এবং রমজান চলছে, যা আপনি জানেন। তিনি সকালে এসেই যেটি করেছেন যে মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠক যেটি আপনি বলছিলেন। এছাড়াও তারেক রহমান পর্যায়ক্রমিকভাবে দীর্ঘ সময় ধরে এই বৈঠকটি করেছেন এবং মন্ত্রীদের সাথে বসেছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, বিশেষ করে ফ্যামিলি কার্ডের কথা যেটি বলেছেন। এখন আসলে মধ্যাহ্ন কিছুটা বিরতি শেষে আবারও বৈঠক শুরু হবে, যেটি জানতে চেয়েছেন আন্তঃমন্ত্রণালয়ে আরেকটি বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, কারণ রমজানে মধ্যাহ্ন বিরতি, নামাজের বিরতি শেষে সেটি আস্তে আস্তে হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আর এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বৈঠক করেছেন। তার অধীন যে অধিদপ্তর এবং বিভাগগুলো রয়েছে তাদের প্রধানদের সাথে। এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী তিনি বৈঠক করেছেন তার মন্ত্রণালয়ের কর্মকর্তা, সচিব সহ তাদের সাথে। এবং এহসানুল হক মিলন গণমাধ্যমে কথাও বলেছেন। তিনি বলেছেন যে শিক্ষাকে দুর্নীতি মুক্ত এবং বদলি বাণিজ্য কিংবা বাণিজ্য মুক্ত করার প্রত্যয় তিনি ঘোষণা করেছেন এবং বলেছেন যে ইতিপূর্বে যে অনিয়ম এবং যে ঘটনাগুলো ঘটেছে শিক্ষা মন্ত্রণালয় সেগুলোকে খতিয়ে দেখে যথাযথ যাদের শাস্তি পাওয়ার যোগ্য বা শাস্তির অপরাধমূলক শাস্তি যোগ্য সেগুলোকে অপরাধের আওতায় আনা হবে এবং সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি আরও একটি কথা বলেছেন কারিকুলাম নিয়ে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যে কারিকুলাম শিক্ষার্থীদের সেটি নিয়ে তারা কাজ করবেন এবং শিক্ষার্থীদের পড়ার যে কক্ষ বা পরিবেশ নির্বিঘ্নে সেটা নির্বিঘ্ন করা হবে এবং এই জাতীয় বক্তব্যগুলো তিনি দিয়েছেন। এছাড়া এখানে বক্তব্য এছাড়া তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনিও কথা বলেছেন সাংবাদিকদের সাথে এবং তিনি আসলে বলেছেন যেটা আন্তঃমন্ত্রণালয় যে বৈঠক হয়েছে সেটা বৈঠক থেকে বেরিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। সেটি আগে বলেছে যে ফ্যামিলি কার্ডের কথা তিনি বলেছেন। ডাক্তার এজেডএম জাহিদ তিনিও গণমাধ্যমে কথা বলেছেন এবং কথা বলেছেন যেহেতু আন্তঃমন্ত্রণালয় বৈঠক ছিল এবং প্রধানমন্ত্রীর সাথে তারা সবাই বসেছেন, আসলে বক্তব্যগুলো তাদের একই, যে ফ্যামিলি কার্ড প্রাথমিক পর্যায়ে দেওয়ার যে কর্মসূচি সেইটি বিষয়ে কথা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে আরও একটি বৈঠক হবে। পর্যায়ক্রমিকভাবে আসলে বৈঠকগুলো চলছে এবং মন্ত্রীরা কিন্তু বৈঠকের দিকে যাচ্ছেন। আমরা সেই জায়গাটিতে অবস্থান করছি। জানছিলাম সচিবালয়ের বৈঠকের খবর। পর্যায়ক্রমে ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানান অগ্রাধিকারের ভিত্তিতে প্রত্যেক পরিবারের নারী সদস্যরা ফ্যামিলি কার্ড পাবেন। সকালে সচিবালয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চূড়ান্তভাবে নির্দেশ পেয়েছি। আপনারা জানেন যে আমাদের বহুল প্রচারিত যে প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, আমরা ইনশাল্লাহ এই মাস থেকেই, ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাল্লাহ। বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবেন। মেরুদণ্ড সোজা রেখে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্র নীতি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পাশাপাশি সব রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে কাজ করা হবে বলে জানান তিনি।
রাজধানী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় কার্যদিবসে ব্রিফিংয়ে কথা জানান তিনি। জানান, ভারতে অবস্থানরত মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া চলমান থাকবে। বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া সহজ করতে শীঘ্রই সরকার কাজ শুরু করবে বলে জানান তিনি। বাংলাদেশে নির্বাচিত সরকারকে বহির্বিশ্বের ভিন্ন চোখে দেখতে হবে জানিয়ে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ নীতিতে চলবে সরকার। অন্তর্বর্তী সরকার বন্দরসহ যেসব বৈদেশিক চুক্তি করেছে তা পুনর্বিবেচনা করা দরকার বলে মনে করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়া আওয়ামী লীগ সরকারের চেয়েও খারাপ ঋণ পরিস্থিতি পেয়েছে নতুন সরকার বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানী ব্র্যাক সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ে কথা জানান ডক্টর দেবপ্রিয়। এ সময় নাগরিক প্ল্যাটফর্ম জানায়, নতুন সরকার দায় দেনা মেটাতে নতুন করে টাকা ছাপানো হলে তা হবে আরও বেশি উদ্বেগজনক। এমন বাস্তবতায় কর জিডিপি অনুপাত 15% উন্নীত করার কোনো বিকল্প নেই বলেও উঠে এসেছে আলোচনায়। জনতুষ্টি না করে ব্যাংকিং খাতে জিরো টলারেন্সের পাশাপাশি আর্থিক খাতে নতুন সরকারকে সংযমী হওয়ার তাগিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। বলেন, নতুন সরকারের প্রতিশ্রুতি দেয়া ফ্যামিলি কার্ডের ব্যবস্থা চলতি অর্থবছর করা ঠিক হবে না। কোনো জনতুষ্টিবাদী পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই। সরকারকে অবশ্যই, যেটাকে বলা হচ্ছে আমরা হার্ড বাজেট কনস্ট্রেইন্ট, অর্থাৎ আপনি কৃচ্ছতা না করেন কিন্তু সংযম দেখাতে হবে। আর্থিক ব্যবস্থাপনায় যদি কৃচ্ছতা না করেন, অন্তত সংযম না দেখান, তাহলে কিন্তু আগামী দিনে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি থেকে আরম্ভ করে অন্যান্য অসুবিধাগুলো খুবই পরিষ্কারভাবে হয়ে যাবে। সংস্কারের ব্যাপারে বিএনপির যে দোদুল্যমান অবস্থা তা যেন জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রে না হয় সে প্রত্যাশা জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার জুলাই গণহত্যার বিচার কাজের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে এসে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে সাজা নিশ্চিত করা বিএনপি সরকারের দায়িত্ব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় পলাতক অন্য আসামিদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান আখতার হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, ট্রাইব্যুনালের বিচার কাজ নিয়ে সরকার ইতিবাচক। টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 25 ফেব্রুয়ারি। বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন, মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকে। এত বড় বৃহৎ জনগোষ্ঠীতে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে, জনচাপে পড়েই তারা এটা আর পারবে না। এবং আমরা জানি তারা জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। এই কারণে আমরা মনে করি যে সংস্কারের বিষয় যে দোদুল্যমানতা বিএনপি সরকারের পক্ষে রয়েছে, সেই দোদুল্যমানতার ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে, সেই বিষয়টাই তাদেরকে জানানোর জন্য, সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা পলাতক আসামি আছে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার করতে হবে এবং যাদের বিচারের রায় হয়ে গেছে তাদের বিচারের রায় কার্যকর করতে হবে। শিক্ষা খাতে প্রশাসনিক দুর্নীতি ও ভর্তি বাণিজ্য নির্মূল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বিগত দিনে শিক্ষা খাতে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। তিনি আরও বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে কাজ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্যেকটি স্কুল কলেজকে হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না, বাট পারমিসেবল যেটা সেটা আমাদের যে ক্যামব্রিজ রয়েছে, ব্রিটিশ কাউন্সিল রয়েছে, সেগুলি পারমিসেবল, বাট আমরা তাদের কিভাবে রেগুলেটরে আনা যায় সেই ব্যবস্থাটা আমরা আগামী দিনে করার জন্য উদ্যোগ নেব। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারি রোহিঙ্গা শরণার্থীদের সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান।
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ সকালে বিশেষ বিমানে করে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন তিনি। সাথে ছিলেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল। এরপর কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গা একটি মানবিক সংকট। তাদের সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে গুরুত্ব দিতে হবে বিশ্ব সম্প্রদায়কে। পরে তাঁরা সড়কপথে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির দেখতে যান। Is obviously very crucial. We want people to be able to go back to their homes, which is their humanitarian right. আমরা মনে করি রোহিঙ্গা একটি মানবিক সংকট। আন্তর্জাতিক আইন শরণার্থীদের নিজ দেশে ফেরার ম্যান্ডেট দিয়েছে। Refugees to be able to go back to their homelands. রোজার শুরুতেই বাজারে উত্তাপ ছড়াচ্ছে ভোগ্যপণ্যের দাম। ইফতারে ব্যবহৃত বেগুন, শসা ও লেবু বিক্রি হচ্ছে অতিরিক্ত মূল্যে। মাছ মাংসের দামও গত কয়েকদিনের তুলনায় বেড়েছে। তবে স্বস্তির খবর, পর্যাপ্ত সরবরাহ থাকায় নতুন করে বাড়েনি মুদি পণ্যের দাম। স্থিতিশীল ছোলা, ডাল সহ চিনির দামও। যদিও আমদানি ব্যয় কমার পরও চাহিদা বেড়ে যাওয়ায় খেজুরের দাম কিছুটা বেড়েছে। প্রথাগত সিন্ডিকেট ভেঙে বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি বাড়াতে সরকারের প্রতি আহ্বান ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। রোজার প্রথম দিনেই নিত্যপণ্যের বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছেন মুনাফাখোর অসাধু ব্যবসায়ীরা। পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে বেশ কিছু সবজি। এর মধ্যে বেগুন ১২০ থেকে ১৪০ টাকা, শসা ১০০ থেকে ১২০ টাকা ও কাঁচামরিচ ১২০ থেকে ১৪০ টাকা কেজি। আকার ও জাত ভেদে প্রতি হালি লেবু কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। এই সিজনটা লেবুর হলো ডাল সিজন থাকে, এর মধ্যে দাম বেশি থাকে। এই হিসাবে দাম বেশি, ১২০ টাকা আলি, আর আবার কাগজ আছে ৬০ টাকা আলি। মাল আছে, চাহিদা বেশি, ব্যাপারীরাও বাড়াচ্ছে, কৃষকও বাড়াচ্ছে, আমাদেরও ৫-১০ টাকা বাড়তি বিক্রি করতেছে। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার কেজিতে ২০ টাকা বেড়ে ২২০ আর সোনালী ৩০ টাকা বেড়ে ৩৫০ টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে গরু ও খাসির মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে যথাক্রমে ৮০০ ও ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর মাছের বাজারে গিয়ে দেখা যায় ছোট বড় সব মিলিয়ে কেজিতে প্রায় ৫০ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। রোজাকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের প্রতি আহ্বান জানান ভোক্তারা। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসের দাম দেখেন আপনি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। মরিচ থেকে আরম্ভ করে, ধন্যপাতা থেকে আরম্ভ করে, শসা, লেবু। বাজারে তো সব জিনিসের অ্যাভেলেবেলই পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু তারপরে কেন এরা দাম বাড়ায় আর কি করে আমরা এটা মাথায় ঢোকে না। সরকারকে আমরা বলতে চাই সবকিছু একটা নির্ধারিত করে দেখ রেট। শাক সবজি, কাঁচা বাজার সবকিছু একটা নির্ধারিত করে দিলে তো এরকম ব্যবসায়ীরা বাড়াইতে পারে না। তবে সরবরাহ ঘাটতি না থাকায় স্থিতিশীল রয়েছে ছোলা, ডাল ও চিনি সহ রমজান কেন্দ্রিক প্রায় সব ধরনের মুদি পণ্যের দাম। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ।